আগে নয়, ভোটের মধ্যেই বেকার ভাতা ঘোষণা করে দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি বলেছেন যে 1 এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্পটা শুরু হয়ে যাবে, আর তা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে দেখুন, সরকারি প্রকল্প নিয়ে শওকত মোল্লা হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপর আরেক তৃণমূল নেতার হুঁশিয়ারি। একদিকে যখন সরকারি প্রকল্প নিয়ে তৃণমূল নেতাদের একের পর এক হুঁশিয়ারি, তখন আজ সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যতই কেন্দ্র টাকা আটকে রাখুক তার উত্তর ব্যালটে দেওয়া হবে। এই নিয়ে আমরা আলোচনা শুরু করব ছক ভাঙা ছটার, এবং আলোচনার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতে যেটা আপনাদের সামনে রাখবো, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করলেন যে অগাস্টের বদলে 1 এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্প শুরু হবে, আর এই যুব সাথী প্রকল্পে মিলবে মাসে 1,500 টাকা, যা অন্তর্বর্তী বাজেটেই ঘোষণা হয়েছিল। যুব সাথী প্রকল্পে বাধা হবে না কোনো স্কলারশিপ, প্রকল্পের জন্য 294টি কেন্দ্রেই চালু হচ্ছে ক্যাম্প। যুব সাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। আমি শুরুতে এখান থেকে বিমল শঙ্কর নন্দর কাছে যাব। বিমল দা, মানে প্রশ্নটা খুব সহজ, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 1 এপ্রিল থেকে এই যুবসাথী প্রকল্প শুরু হয়ে যাবে, সেখানে বিরোধিতা বা সমালোচনা আপনারা করছেন কেন? কারণ দেখুন, এই যে ভাতাটা তারা পাবেন সেটা তো তাদেরই, অর্থাৎ যুব সমাজেরই সুবিধা হবে। অনেকেরই বক্তব্য যে তারা পড়াশোনার জন্য বই কিনতে পারছেন না, তো এই ভাতাটা পেলে তারা বই কিনতে পারবেন, তারা আরো পড়াশোনা করতে পারবেন। তাহলে বিরোধিতা বা সমালোচনা করার প্রয়োজনটা কি? না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই সরকারটা এত বড় ধাপ্পাবাজ, মিথ্যেবাদী, ফলে এদের সব কাজ একটা ধান্দার জন্য হয়, কিছুদিন যাওয়ার পর চালাতে পারে না। এই দেশের অনেক রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করেছে, এরা বলে এরা নাকি প্রথম চালু করেছে, একদম মিথ্যে কথা বলে। এদের আগে আসাম চালু করেছে অরুণোদয় যোজনা। আচ্ছা, আসামের মুখ্যমন্ত্রীকে আপনি কোনোদিন বলতে শুনেছেন যে আমি কালভার্টের জন্য টাকা দিতে পারবো না কারণ আমি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছি? মধ্যপ্রদেশে চালু হয়েছে, তারা কোনো কালে বলে, তারা কোনো কালে বলে না। তারা তাদের ডেভেলপমেন্টের টাকা আলাদা করে তারা সেখানে মানুষকে টাকা দেয়। এখানে সমস্যা যেটা, আগস্ট থেকে এগিয়ে আনার কারণ তো একটাই, একটা জিনিস বুঝে তৃণমূলের টপ টু বটম সিদ্ধারা দিয়ে একেবারে ঠান্ডা স্রোত বইছে, এরা হারবে 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 কোনোভাবে। আরে ক্যান্সার রুগী 2 দিন পরে মারা যেতে পারে, সেও চায় যদি একটা অসুখে সে ভালো থাকে, এটা খুব স্বাভাবিক। এই দলটারও খুব স্বাভাবিক লোক চাওয়া যে আমাকে অন্তত বেঁচে থাকতে হবে, কারণ এরা জানে ক্ষমতা থেকে গেলে দলটাই উঠে যাবে, দল বলে কিচ্ছু থাকবে না, কারণ এর না আছে মতাদর্শ না কিছু, ফলে বাঁচার এটা শেষ আকুতি। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে এই আগস্ট থেকে এপ্রিল এই যে চালু হবে, তার মধ্যে যদি নির্বাচন চালু হয়, আগে ভাগে চালু করে দেওয়া হলো, নির্বাচন হলে আর কিচ্ছু করা যাবে না। কিন্তু ভালো করে জেনে রাখুন, এসআইআর প্রসেস চলছে, তারপর নির্বাচন আসবে, তার মধ্যে আপনি এটা চালু করছেন, তার মানে আপনার আতঙ্কের কথাটা মানুষ কিন্তু জেনে গেছে। আরে মানুষ সব বোঝে, টেলিভিশন চ্যানেল এখন হয়তো কয়েক লক্ষ মানুষ দেখছে, এটা যখন আপনারা ইয়েতে দেবেন তাও কয়েক লক্ষ মানুষ দেখবে, সোশ্যাল মিডিয়াতে যাবে। এদের ধাপ্পাবাজি মানুষ কিন্তু ধরে ফেলেছে, আগামী দিনেও ধরে ফেলবে। ফলে ওসব করে কিচ্ছু হবে না, কারণ এদের লক্ষ্যটা তো ঠিক নয়, লক্ষ্যটা তো অসৎ। ফলে এই পদ্ধতিগুলো এরা একদম। বিমলদা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার আগে আসামে চালু হয়েছে, কোন রাজ্যে আগে চালু হয়েছে সে নিয়ে তো তর্ক বিতর্ক থাকবেন, কিন্তু বিমলদা আরো বলছেন যে ভোটের আগে এটা চালু করা হয়েছে। কিন্তু আমরা ভুলে যাইনি বিহারের কথা, বিহারে কিন্তু একেবারে ভোটের আগেই মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে চলে গিয়েছিল। আমরা এবার শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখবো এখান থেকে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাতা দেওয়ার কথা বলছেন, কিন্তু সেখানে কোনো কর্মসংস্থানের কথা বলেননি। কি বলেছেন দেখাবো। মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট, বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া, কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই।
10 লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোনো রোডম্যাপ বরাদ্দ নেই। ভাতার একটা প্রতিশ্রুতি ছিল, কবে? আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন 15 থেকে 26 তিনি ক্যাম্প করবেন। কি করার জন্য? যুব সাথীর অ্যাপ্লিকেশন না। এটাও আরেক ধরনের প্রতারণা। দৈনিক 50 টাকা একটা গ্র্যাজুয়েট, অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড, বেসিক, পিটিটিআই, ভোকেশনাল, আইটিআই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের কাছে এসে কমপ্লিটলি মকারি। আমি এখান থেকে তন্ময় ঘোষ তার কাছে যাব। আমি আসবো, বিমলদা আসবো। আমরা চাই মানুষের হাতে চাকরি আসুক, কাজ আসুক। আপনার কাছে আসবো তন্ময়, যেটা একেবারে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে অন্তর্বর্তী বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, এটা পুরোটাই ভাঁওতাবাজি। শুভেন্দুবাবু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিমলদা যা বললেন, লক্ষ্মীর ভাণ্ডার আমি পরে আসবো, কিন্তু শুভেন্দুবাবু হচ্ছেন তৃণমূলের লোক। কারণ হচ্ছে উনি যত এরকম কথা বলেন তত আমাদের ভোট বৃদ্ধি পায়। উনি বারবার প্রেডিক্ট করেন ডিসেম্বর মাসের 15 তারিখে এটা হবে, 21 তারিখে ওটা হবে, সেই ডিসেম্বর আরও 2 ডিসেম্বর পেরিয়ে যায় এবং সেগুলো হয় না, যার ফলে ক্রেডিবিলিটি, বিরোধী দলের দলনেতা হিসাবে যা ক্রেডিবিলিটি সেটা উনি অলরেডি হারিয়েছেন। সুতরাং আগামী অগস্টে কে মুখ্যমন্ত্রী থাকবেন কে থাকবেন না সেটা বাংলার মানুষ ঠিক করবে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই যে ভাতা নিয়ে এত কথা হলো, এক্ষুনি বিমলদা বললেন যে ভিক্ষার ভাতা আমরা চাই না। এই বেসিক ইকোনমিক্সের একটা জায়গা, আগের দিন আমি এই স্টুডিওতে এবিপি আনন্দ ঘণ্টাখানেক সঙ্গে সুমনে অর্থনীতির দুটো ধারা সম্পর্কে বলেছিলাম। একটা ধারা হচ্ছে তারা মনে করে ডিমান্ড বেস ইকোনমি, আর একটা ধারা মনে করে যারা দক্ষিণপন্থী অতি দক্ষিণপন্থী তারা মনে করে সাপ্লাই বেস ইকোনমি। এখন এই সাপ্লাই বেস আবার রিপিট করতে হচ্ছে এটা, কারণ সাপ্লাই বেস ইকোনমি মানে কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টের হাতে প্রচুর পরিমাণ টাকা দিয়ে, তাদের কর ছাড় দিয়ে তাদের থেকে জব ক্রিয়েশন হবে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল, এটা বিজেপির শাসিত কেন্দ্রীয় সরকার করলো, কিন্তু তাতে যেটা হলো ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য এই মুহূর্তে যে জায়গায় পৌঁছেছে, 1% লোকের হাতে 50%-এর বেশি অ্যাসেট গিয়ে পৌঁছেছে এবং হাঙ্গার ইন্ডেক্সে আমরা ক্রমাগত পিছিয়েই চলেছি। এই যে অর্থনৈতিক মডেল, এই মডেলটাই ব্যর্থ মডেল। এক, দ্বিতীয় কথা হচ্ছে উনি জব ক্রিয়েশনের কথা বললেন, কিন্তু এটা বললেন না যে গত 15 বছরে ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের সব থেকে লোয়েস্ট হয়েছে এই বিজেপি শাসিত সময়ে। উনি এটা বললেন না এফডিআই সব থেকে কম ইনভেস্টমেন্ট হয়েছে বিজেপি শাসিত 10 বছরের সময়ে। তাহলে বাকি জব ক্রিয়েশনটা হবে কোত্থেকে? সমস্ত সময় মানে ব্যর্থ বিদেশ নীতির কারণে, ব্যর্থ অর্থনীতির কারণে আমাদের ইম্পোর্ট বেড়ে যাচ্ছে, এক্সপোর্ট কমে যাচ্ছে। ফিসকাল ডেফিসিট, বাজেট নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে তো এইগুলো বলতে হবে। ফিসকাল ডেফিসিট 4.3% কেন্দ্রীয় সরকারের, সেখানে আমরা 3%-এর নিচে নামিয়ে রেখেছি এখন অবধি। অর্থাৎ আমরা রাজস্ব ঘাটতির দিকে যদি কম রাখি, তার মানে আমাদের ওয়েল ব্যালেন্স বাজেট, আমরা মানুষের জন্য বাজেট করেছি। সেই বাজেটে একদিকে যেমন বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, তন্ময়দা বলছেন মানুষের জন্য বাজেট। তন্ময়দা অর্থনৈতিক মডেলের কথা বলছিলেন কেন্দ্রের, আবার বলছিলেন বিজেপি শাসিত রাজ্যের কথা। আমরা এবার তৃণমূল শাসিত বাংলার দিকে একটু নজর রাখি, কারণ আজকে পার্শ্ব শিক্ষকরা তারা ফের পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। একেবারে প্যারা টিচাররা তারা বলছেন বাজেটে যে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে সেটা ভিক্ষার শামিল, তাদেরকে ইতিমধ্যেই স্থায়ীকরণ করতে হবে। এই একাধিক দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই মুহূর্তে ঐশীর কাছে চলে যাব। এখন কি দাবি করছেন তারা, তারা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? ঐশী, দেখো 4 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো মধ্যস্থতার ব্যবস্থা কিন্তু করে উঠতে পারা যায়নি। এখন দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তারা কথোপকথন চালাচ্ছেন যে কার সঙ্গে দেখা হবে, এবং তার সঙ্গে এর আগে তারা দাবি করেছিলেন যে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে তারা দেখা করতে রাজি নন, তারা দেখা করতে চান রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে। তারপরে জানানো হয় যে রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে আসেননি, তার শারীরিক অসুস্থতা রয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করার কথা বলা হয়। কিন্তু সেক্ষেত্রে তাদের দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে তাদের সম্পূর্ণ বৈঠকের। কিন্তু তারপরে এই সমস্ত বিষয়ে টালমাটাল চলতে থাকে এবং এখনো পর্যন্ত কিন্তু 4 ঘন্টা অতিক্রান্ত
চূড়ান্ত হয়ে গেলেও তারা বাইরেই অপেক্ষা করছেন। বিকাশ ভবনের ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের প্রতিনিধি দল তৈরি করে ভিতরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই বিষয়টাও কিন্তু হয়নি। তুমি দেখতে পাচ্ছ যে এখন পর্যন্ত কিন্তু তারা সেই আলোচনায় চালাচ্ছেন যে কার সঙ্গে কতক্ষণে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠক আদতে ফলপ্রসূ হবে কিনা। কারণ শিক্ষামন্ত্রীকে জানালে যে বিষয়টা সামনে আসবে বা যে বিষয়ের ইম্প্যাক্ট হবে সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে বৈঠক করলে হবে না। এর আগেও তারা খালি হাতে ফিরে গিয়েছেন, বারংবার রাজপথে নেমে প্রশাসনের বাধার সম্মুখীন হয়েছেন। তাই আজকে তারা চাইছেন যে একটা ফয়সলা হয়ে যাক এবং তার জন্যই কিন্তু তারা আজকে দেখা গিয়েছিল যে পিএনবি মোড় থেকে যখন মিছিল করে আসেন এখানে বিকাশ ভবন অভিযান করেন, সেই বিকাশ ভবন অভিযানের প্রথম থেকেই তাদের দাবি ছিল, এর আগেও যে দাবি তারা করেছেন যে স্থায়ীকরণ তাদের করতে হবে এবং তারই সঙ্গে যে বেতন পরিকাঠামো। পার্শ্ব শিক্ষকরা তারা এই মুহূর্তে আন্দোলন করছেন এবং তাদের যেটা দাবি তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে। অন্তর্বর্তী বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তাতে তারা ক্ষোভ প্রকাশ করছেন। বলছে যাই দেখি কি বলছে। হ্যাঁ, ঐশী দেখতে পাচ্ছ 6 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে যাচ্ছেন, তারা কথা বলবেন প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে, এমনটাই জানা যাচ্ছে। এবং যে দাবিটা মূলত তাদের ছিল যে রাজ্য বাজেটে তাদের 1000 টাকা মাত্র বেতন বৃদ্ধি করা হয়েছে, সেই বেতন বৃদ্ধিতে তারা অসন্তুষ্ট। তাদের দাবি ছিল যে এই রকম একটি যেভাবে তাদের বেতন বৃদ্ধি হয় না, পার্শ্ব শিক্ষক বিগত 8 বছর ধরে তাদের বেতনের পরিকাঠামোর কোনো বদল হয়নি, তাদের স্থায়ীকরণ করা হয়নি, তারপরে মাত্র 1000 টাকার যে বেতন বৃদ্ধি হলো সেই বিষয়টাকে তারা ক্ষোভ প্রকাশ করে আজকে কিন্তু সেটা প্রত্যাহারের দাবি করতে এসেছিলেন এবং সেই প্রত্যাহারের দাবি নিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা বিকাশ ভবনের অন্দরে প্রবেশ করে তাদের বক্তব্য পৌঁছে দিতে চাইছেন। 6 জন বৈঠক একদম ঐশী, আমরা দেখতেই পাচ্ছি 6 জনের প্রতিনিধি দল তারা ভেতরে যাচ্ছেন আলোচনার জন্য। কিন্তু আমি এখান থেকে প্রথমেই তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, মানে আমি তন্ময়দার কাছে আসবো, তার আগে শ্রীকুমারদার কাছে যাবো। শ্রীকুমারদা, মানে 6 জনের প্রতিনিধি দল আমরা দেখছি একেবারে আলোচনার জন্য যাচ্ছেন, কিন্তু ভাতা দিয়েই কি সবটা? কারণ এরা বলছেন যে এদেরকে পার্মানেন্ট করা হয়নি এবং তারা এটাও বলছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন যে এদেরকে পার্মানেন্ট করা হবে পার্শ্ব শিক্ষকদের, কিন্তু এখনো পর্যন্ত তা করা হয়নি। এদিকে একের পর এক ভাতা ঘোষণা করছে সরকার। এটাই ঘটবে, কারণ মূল কনসেপ্টটা আসলে তো একটা দক্ষিণপন্থী ইকোনমির, যেটা ডিমান্ড বেসডই বলুন আর সাপ্লাই বেসডই বলুন ইকোনমি, মূল কথা হচ্ছে এরা বিশ্বাস করেন থিওরি অফ পারপিচুয়েশনে। টাকা চুঁইয়ে পড়বে, তা অনেক মানুষ সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে এবং তাই দিয়ে তাদের সংসার চলবে। তাদের ইকুয়াল মর্যাদা দিয়ে পাশাপাশি রেখে এই অর্থনীতি, যে অর্থনীতির কথা আমরা বলি কমিউনিস্টরা, সেই অর্থনীতির কথা এরা বলেন না। ফলে এই আমেরিকার থেকে যে এনজিও প্রসেস যা শুরু হয়েছিল এক সময়ে, অর্থাৎ স্বেচ্ছাসেবক, এই শব্দটাই তো খুব হাস্যকর। এত এত বড় বড় প্রজেক্ট বিভিন্ন হেলথ ডিপার্টমেন্ট বলুন, অন্যান্য ডিপার্টমেন্ট বলুন, তারা দিচ্ছে এবং সেই দিচ্ছে, এরা কাজ করছে, প্রচুর পরিশ্রম করছে। এখানে যদি পার্মানেন্ট লোক রাখা যেত তাহলে সেই লোকেদের অনেক টাকা দিতে হতো। কাজেই বলে দাও এরা স্বেচ্ছাসেবী, কোনো স্বেচ্ছাসেবী না, এরা ওয়ার্কার। কাজেই ওয়ার্কার হিসেবে এরা মাইনে ডিমান্ড করছে। এরাও যে যারা পার্শ্ব টিচার, তারাও কিন্তু প্যারালালি পড়াচ্ছে। হয়তো মাস্টারমশাইদের মতো কোয়ালিফাই করতে পারেনি, দুটো আলাদা স্কেল করা যেতে পারে, কিন্তু মাইনে নয় কেন? আমি দুজনেই কোয়ালিফাই করলো না স্কুল সার্ভিস কমিশন, তাকে আমি পুরো টাকা, যে কোয়ালিফাই করলো তার সাথে সমান টাকা, এ কথা কোনো দিন বলি না। আমি বলি সেটা হচ্ছে এদেরকে যদি রাখতে হয় ডেফিনিট করেই একটা নির্দিষ্ট মাইনে দিয়ে এদেরকে মানে পার্শ্ব শিক্ষকরা, শ্রীকুমারদা বলছিলেন পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু স্পষ্ট বলছেন যে স্কুলে একাধিক কাজ তাদেরকে করতে হয়। বিশ্বনাথ, প্রশ্নটা তো এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরও তিনি যখন আশ্বাস দিয়েছিলেন, তারপরেও কেন এদেরকে পার্মানেন্ট করা হবে না পার্শ্ব শিক্ষকদের? আমরা দেখেছি যে পুলিশের পদ খালি, সেখানে সিভিক ভলান্টিয়াররা কাজ করছেন, শিক্ষকের পদও খালি রয়েছেন। মানে সেখানে 26,000 লোকের চাকরি চলে গেল শিক্ষক শিক্ষিকাদের, তাদের ভবিষ্যৎ কি এখন আমাদের কারোর জানা নেই, তারাও জানেন না। তিনটে চারটে বিষয়। একটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো শুরুতে মানে বছরকে বছর বলে যাচ্ছিলেন 30%, 40% কর্মসংস্থান করেছি আমরাই চাকরি দেওয়ার প্রশ্নে চ্যাম্পিয়ন, ভারতবর্ষের মধ্যে আমরাই এগিয়ে চাকরি দেওয়ার প্রশ্নে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকার ভাতার কথা বলতে হচ্ছে, ভোটের রাজনীতির জন্য হলেও বলতে হচ্ছে। তার মানে আপনি এতদিন পর্যন্ত যেটা বলেছিলেন যে আপনি 40% চাকরি করে দিয়েছেন, কর্মসংস্থান করে দিয়েছেন, পুরোপুরি ভাওতা ছিল। সেই সময় ভাওতা দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন, আরেকটা ভাওতা আপনি সামনে রেখেছেন। কারণ যুবশ্রী প্রকল্প
এইটাও তো আপনি ঘোষণা করেছিলেন। তারপরে 1 লক্ষকে ভাতা দিয়েছি বলে বাদ বাকি 36 লক্ষর মধ্যে 35 লক্ষকে বন্ধ করে দিলেন। 35 লক্ষ কিন্তু ভাতা পেল না। ফলে এই 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 যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাওতাবাজিটা, এটা অতীতেও আমরা দেখেছি। অতীতে উনি যুবশ্রীর নাম করে প্রকল্প চালু করেছিলেন, 1 লক্ষ ভাতা দেওয়ার পরে বললেন যে বাকি 35 লক্ষ এখন নয়, ওই 1 লক্ষ শেষ হয়ে গেলে তারপরে আবার। ফলে এই গল্পটা আছে। দেখো, বাড়ি বাড়ি বেকার, ফলে এই বেকারদের ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে বেকাররা সাধারণত এস্টাবলিশড বিরোধী হয়, মানে প্রতিষ্ঠান, মানে একাধিক অভিযোগ করছেন। কিন্তু সিপিএম এর সময় কিন্তু আমরা দেখেছিলাম একেবারে বাম আমলের সময় বেকার ভাতা চালু হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে কন্টিনিউ করা হয়নি। একেবারে একাধিক অভিযোগ সেই সময় ধরা পড়েছিল। কিন্তু বিরোধীরা যেটা সমালোচনা করে বলতে চাইছে যে ভোটের আগে কোথাও গিয়ে ভেট দিচ্ছে রাজ্য সরকার, কিন্তু সাধারণ মানুষের কথা ভাবছেন না। 1 এপ্রিল থেকে বেকার ভাতার কথা ঘোষণা করলেও বকেয়া ডিএ নিয়ে মামলা বিচারাধীন বলে মন্তব্য আজ এড়িয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা আলোচনায় আসবো, তবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।